নমস্কার বন্ধুরা, আমরা ৮ থেকে ৮০ সব বয়সের শ্রোতারাই গল্প পড়তে, গল্প শুনতে ভালোবাসি। আর আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট আপনাদের শোনায় নানা স্বাদের গল্প। এর আগে আপনি আমাদের চ্যানেলে শুনেছেন আমাদের ক্রিসমাস স্পেশাল অরিজিনাল স্টোরি টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব। আজ আপনি শুনতে চলেছেন এই গল্পটির পঞ্চম তথা অন্তিম পর্ব। গল্পটির আগের পর্বগুলি না শুনে থাকলে অবশ্যই শুনে নিতে পারেন আমাদের চ্যানেলে। এর আগের পর্বগুলিতে আপনি শুনেছেন কিভাবে ছোট্ট টমের সাথে দেখা হয় স্যান্টা ক্লজের এবং স্যান্টা ক্লজকে বন্দি করে নেন কাউন্ট উইন্টার, এবং স্যান্টাকে সাহায্য করার উদ্দেশ্যে টম যায় স্যান্টার দেশ উত্তর মেরুতে। সেখান থেকে টম গোটা এক এলফ বাহিনীকে সঙ্গে নিয়ে রওনা দেয় স্যান্টাকে বাঁচানোর উদ্দেশ্যে। শুরু হচ্ছে তারপর। স্যান্টা তখন কাউন্ট উইন্টারের অন্ধকার কারাগারে বন্দী। তিনি একবার আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিলেন, না, কোথাও কেউ নেই। সেই পায়চারি করা প্রহরীটিকেও আর দেখা যাচ্ছে না। খানিক্ষণ আগে কাউন্ট উইন্টার এসে কথা বলে গেছেন, তার মানে তিনিও আর এই মুহূর্তে আসবেন না। এবার তাকে পালাতেই হবে। এই ক্রিসমাসে না হলে গোটা বিশ্বে তার জন্য অপেক্ষা করে থাকা শিশুরা উপহার পাবে কি করে? এবার সুযোগ বুঝে তিনি এক জাদু বলে কমাতে থাকলেন নিজের উচ্চতা। একসময় তিনি পিঁপড়ের মতো আকারে এসে গিয়ে বেরিয়ে এলেন গারদের ফাঁক দিয়ে। এরপর তিনি আবার চলে এলেন আগের অবস্থায়। যেভাবেই হোক তাকে এখান থেকে মুক্ত হতে হবে। কারাগার থেকে বেরিয়ে একটা প্যাসেজ পড়ল। তিনি ধীরে ধীরে হাঁটতে থাকলেন। হঠাৎ একটা বাঁক ঘুরতে স্যান্টা মুখোমুখি হয়ে পড়লেন সেই প্রহরীর যে এতক্ষণ ধরে পায়চারি করছিল। তার সাথে আছে আর একজন অন্য প্রহরী। নাইটরা তাকে তাড়া করল। তিনিও উল্টো দিকে দৌড়তে শুরু করলেন। তিনি দৌড়তে থাকলেন, তাকে যেভাবেই হোক এখান থেকে মুক্ত হতেই হবে। পিছনে পদশব্দ শোনা যাচ্ছে সেই দুই বর্ম করা সৈনিকের। তিনি উঠে গেলেন সিঁড়ি দিয়ে। উপরের তলাটা এখন ফাঁকা। সেই তলাতেও আর একটা প্যাসেজে গিয়ে পড়লেন স্যান্টা। তিনি দৌড়তে দৌড়তে দেখতে পেলেন সামনে একটা বিরাট জানলা। কিছু না ভেবে চোখ মুজে তিনি লাফিয়ে পড়লেন জানলা দিয়ে। কাঁচ ভেঙে তিনি পড়লেন নিচে বরফে। বরফ থাকায় তার তেমন চোট লাগলো না। তবে উঠেই তিনি শুনতে পেলেন দুর্গে একটা বিরাট ঘণ্টার শব্দ। তার মানে সমস্ত প্রহরীরা এতক্ষণে জানতে পেরে গেছে যে তিনি পালিয়েছেন। তারা নিশ্চয়ই সতর্ক হয়ে গেছে। এবার তিনি দেখতে পেলেন গতবারের মতোই রাতের এই অন্ধকার পাইন বনের ভিতর থেকে বেরিয়ে এসেছে সশস্ত্র নাইটসরা। চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে তারা। আবারও খুলে গেল সেই বিরাট ফটক এবং বেরিয়ে আসতে দেখা গেল তার পোষ্য নেকড়ের সঙ্গে কাউন্ট উইন্টারকে। পালিয়ে আপনি যাবেন কোথায়? আপনার হরিণগুলো তো আমার কাছেই বন্দী। তিনি জানেন এদের সঙ্গে এবারেও একা লড়তে গেলে তিনি হেরে যাবেন। কি করবেন স্যান্টা তাই ভাবছেন। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। তিনি শুনতে পেলেন কিছু ঘণ্টার শব্দ। এ শব্দ তার চেনা। তিনি ওপরে তাকিয়েই দেখতে পেলেন পাইন বনের উপরে রাত্রির আকাশ ছেয়ে গেল অনেকগুলো রেইনডিয়ারে টানা স্লেজে। এই দৃশ্য দেখে কাউন্ট উইন্টারও বেশ অবাক। ধীরে ধীরে নেমে আসতে থাকলেও সেই স্লেজগুলো। স্যান্টা নিজেও বেশ অবাক। এই অপ্রত্যাশিত ঘটনা তিনি আশাই করেননি। এ তো তার এলফ বাহিনী, এবং তিনি জানেন যে এই বাহিনী কাউন্টের নাইটসদের বাহিনীর থেকেও বড়, এবং এই এলফরা জাদু শক্তিতে বলীয়ান।
ফলে এদের সঙ্গে পেরে ওঠা নাইটসদের পক্ষে খুব একটা সহজ হবে না। আমাকে বাঁচাতে ওরা এসে গেছে। স্লেজগুলো নামার পর স্লেজ থেকে একে একে নামতে শুরু করলো এলফরা। টম স্যান্টার কাছে এগিয়ে এলো। টমকে দেখে স্যান্টা আনন্দিত হয়ে বললেন, টম, আমি তো ভাবতেই পারিনি তুমি আবার এলফদের নিয়ে আসবে। স্যান্টার কাছে এগিয়ে এসে একজন এলফ জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। এলফরা, যুদ্ধের জন্য প্রস্তুত হও। নাইটসরা, ওদের ধ্বংস করো। স্যান্টার বিশাল তীর ধনুকধারী এলফ বাহিনীর দিকে এগোতে লাগলো লোহার বর্ম পরিহিত সশস্ত্র নাইটসরা। ইতিমধ্যে কয়েকজন এলফের সাথে স্যান্টা বানিয়ে ফেলেছেন বেশ কিছু বিশালাকৃতি স্নোম্যান বা বরফ মানবের দল। একদিকে স্যান্টা ক্লজের বিশাল এলফ বাহিনী এবং স্নোম্যান বাহিনী, তার সাথে অবশ্য যোগ দিয়েছে এতগুলো স্লেজের প্রত্যেকটা রেইনডিয়ারও। আর অপরদিকে কাউন্ট উইন্টার এবং তার জাদুকরী বর্ম পরিহিত নাইটসদের দল। উভয় পক্ষের মধ্যে এক যুদ্ধ শুরু হলো। প্রথমে অবশ্য নাইটসদের সহজে কিছুই করতে পারছিল না, তবে এলফদের সংখ্যা নাইটসের থেকে বেশি হওয়ায় খানিকক্ষণ যুদ্ধের পর নাইটসরা দুর্বল হয়ে পড়ল। এমন সময় কাউন্ট উইন্টারের চোখ পড়ল টমের দিকে। হ্যাঁ, এই ছেলেটিকে তিনি গতবারে ছেড়ে দিয়েছিলেন, তবে এবার আর ছাড়বেন না। এই ছেলেটি যত নষ্টের মূল। এই ডেকে এনেছে এলফদের সেই উত্তর মেরু থেকে। কাউন্ট তার পোষ্য নেকড়েটাকে আঙুল দিয়ে টমের দিকে দেখিয়ে নেকড়েটাকে লেলিয়ে দিলেন। টম দেখল দূর থেকে দৌড়ে আসছে একটা বিরাট হিংস্র সাদা তুষার নেকড়ে। টম ভীষণ ভয় পেয়ে দৌড়তে আরম্ভ করলো। তাকে পিছন থেকে তাড়া করলো পশুটাও। নেকড়েটার পায়ের শব্দ পাচ্ছে টম। সে বুঝতে পারছে শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার সে দৌড়তে দৌড়তে ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে। একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল টম। সে উঠেই দেখে তার ঠিক সামনে দাঁড়িয়ে গর্জন করছে হিংস্র পশুটা। তার মুখ দিয়ে লালা ঝরছে। কি করবে কিচ্ছু বুঝতে পারল না টম। ভীষণ ভয়ে আর আতঙ্কে সে আর উঠে পালাবার কথাও ভুলে গেছে। স্যান্টা ওদিকে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত। তাহলে কি এই দানবীয় হিংস্র তুষার নেকড়েটা এবার মেরে ফেলবে টমকে, খেয়ে ফেলবে তাকে? এমন সময় এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটল। অন্ধকার কুয়াশাচ্ছন্ন বনের কোথা থেকে জানি বেরিয়ে এলেন এক তরুণ সুপুরুষ যুবক। তার পরনে সাদা আলখাল্লা, মুখে দাড়ি গোঁফ নেই, বয়স আন্দাজ 17-18 হবে। লোকটা এসে দাঁড়ালো বরফে পড়ে থাকা টম আর সেই নেকড়েটার মাঝে। সে নেকড়েটার দিকে তাকিয়ে তার হাত তুলে জঙ্গলের দিকে ইশারা করল। আর আশ্চর্য কাণ্ড, এই এক নির্দেশেই কাজও হলো। এতক্ষণ যে হিংস্র প্রাণীটা জান্তব গর্জন করছিল, এবার সে বাধ্য পোষ্য জন্তুর মতো তার নির্দেশে ধীরে ধীরে চলে গেল জঙ্গলে। তারপর টমের দিকে ফিরে সেই লোকটা হাত বাড়িয়ে দিল। টম হাঁ করে দেখছিল তাকে। অদ্ভুত স্নিগ্ধ এক সৌন্দর্য আছে তার চোখে মুখে। কে এই লোক? একে তো টম গ্রামে কোনোদিন দেখেনি। যার এত ক্ষমতা যে তার এক কথায় ওই হিংস্র প্রাণীটা ঢুকে গেল জঙ্গলে। এই লোকটা কেনই বা বাঁচালো টমকে? এবার টম উঠে দাঁড়ালো। তিনি টমের সাথেই এগিয়ে গেলেন
এই অলৌকিক দৃশ্য কাউন্টেরও চোখ এড়ায়নি। তখনও যুদ্ধ চলছে, তবে এবার স্যান্টার বিশাল এলফ ও স্নোম্যান বাহিনীর কাছে নাইটসরা আর পেরে উঠছে না। কাউন্ট সেই লোকটির উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তুমি কে? তুমি কি করলে আমার নেকড়ের সাথে? তোমার নেকড়েকে আমি কিছুই করিনি। সে তো আরেকটু হলে মেরে ফেলতো এই নিষ্পাপ শিশুটিকে। অনর্থক এই যুদ্ধ কেন? তুমি নিজে যা থেকে বঞ্চিত হয়েছ, তুমি কেন চাও বাকিদের তা থেকে বঞ্চিত করে রাখতে? কাউন্ট কিছুই উত্তর দিলেন না। তুমি চাও যে তোমার প্রতিবেশী গ্রামের লোকেরা উপহার না পাক, কারণ তুমি পাওনি। কেন অনর্থক নিজের সময় আর অর্থ ব্যয় করছো মানুষের ক্ষতিতে? ওই গ্রামের লোকেরা তোমার প্রতিবেশী। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে আর জানবে গ্রহণ করার অপেক্ষা বরং দান করাই মহৎ। তুমি যে আনন্দ থেকে বঞ্চিত ছিলে, বাকিদের সেই থেকে বঞ্চিত করে তুমি আনন্দ পাবে না, বরং তোমার উচিত যাতে সেই আনন্দ বাকিরা পায়, তা থেকে যাতে বাকিরা বঞ্চিত না হয় তার দায়িত্ব নেওয়া। আমি শুধু প্রতিশোধ চাই। প্রতিশোধ তোমাকে শান্তি দেবে না। ক্ষমা করতে শেখো। ক্ষমা ভালোবাসার চেয়েও মহান, আর ভালোবাসা ঘৃণার চেয়েও শক্তিশালী। কাউন্ট কেমন যেন থতমত খেয়ে গেছেন, আর যুদ্ধও থেমে গেছে ততক্ষণে। সকলে থেমে গেছে এই যুবকের আবির্ভাবে। টম, স্যান্টা, সৈন্যরা, এলফরা এবং কাউন্ট নিজেও অবাক বিস্ময়ে দেখছেন তাকে। তার মধ্যে এক আকাশ ছোঁয়া ব্যক্তিত্ব। তার কথায় এমন এক মোহিনী শক্তি ছিল যাতে সকলে তার দিকে আকর্ষিত হয়ে তার কথা মন দিয়ে শুনছিল। কাউন্ট কেমন যেন বোকার মতো চেয়ে রইলেন। টম দেখল এই যুবকের কথায় চোখে জল চলে এসেছে বৃদ্ধ কাউন্ট উইন্টারের। কাউন্টের মুখটা কেমন যেন দেখাচ্ছে। এখন তার মুখে আর সেই নির্মমতা নেই, আছে এক সারল্য। তিনি হাত তুলে বললেন, নাইটসরা, যুদ্ধ বন্ধ করো। বর্ম পরা সশস্ত্র নাইটসরা তাদের অস্ত্র ফেলে রণে ভঙ্গ দিয়ে চলে এলো কাউন্টের দিকে। কাউন্ট এবার সেই যুবকের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি জানি না আপনি কে, কিন্তু আমি আপনার কথায় আমার ভুল বুঝতে পেরেছি। আমি এবং আমার পূর্বপুরুষেরা এই গ্রামবাসীদের ওপর অত্যাচার করে যা অর্থ জমিয়েছি তা আমি দান করে দেব এই গ্রামের ও আশেপাশের গ্রামের গরিব মানুষদের। ধরে নিন এটাই হবে আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত। এবার তিনি স্যান্টা ও টমের দিকে তাকিয়ে বললেন, আমাকে আপনারা ক্ষমা করে দিন। ততক্ষণে স্যান্টার হরিণদের ও তার উপহার এলফরা উদ্ধার করে এনেছে কাউন্টের দুর্গ থেকে। কাউন্ট টমের দিকে এগিয়ে এসে বললেন, আমার জন্য তোমার আজ প্রাণ সংকট হয়েছিল। এই বলে তিনি তার হাতে থাকা মহামূল্যবান হিরে বসানো সোনার আংটিটা খুলে টমের হাতে দিয়ে বললেন, পারলে আমাকে ক্ষমা করে দিও। খানিকক্ষণ আগে আবির্ভূত সেই আশ্চর্য যুবককে টম আর কোথাও দেখতে পেল না। কোথায় গেল সে লোকটা? স্যান্টা ক্লজের এলফ বাহিনী খানিকক্ষণের মধ্যেই প্রত্যেকটা স্লেজ ভরে ফেলল গিফটের বস্তা দিয়ে, লাগিয়ে দিল রেইনডিয়ারদের। এবার যে স্যান্টাকে বেরোতে হবে, তাকে দিতে হবে উপহার। তবে এবার স্যান্টা আর একা নয়, তাকে এবার গিফট দিতে সাহায্য করবে তারই সহকারীরাও। অনেক ধন্যবাদ টম, আমায় বাঁচানোর জন্য। তুমি কি আমার সাথে স্লেজে আসতে চাও? হ্যাঁ, অবশ্যই। টম গিয়ে বসল
স্যান্টা ক্লজের স্লেজে। এই স্লেজটা উড়বে সবচেয়ে সামনে, বাকি স্লেজগুলোতে থাকবে এলফরা। এই স্লেজটায় বসবেন স্যান্টা ক্লজ এবং টম। টম স্লেজে উঠে বসার পর স্যান্টা ক্লজ টান দিলেন স্লেজের দড়িতে, আর অমনি হাওয়ায় উঠতে শুরু করলো স্লেজটা। মেরি ক্রিসমাস! এরপর টম খালি দেখতে লাগলো কিভাবে স্যান্টা তৎপরতার সঙ্গে প্রতিটা বাড়িতে যাচ্ছেন, চিমনি দিয়ে ঢুকছেন, আর কিছুক্ষণের মধ্যেই উপহার দিয়ে আবার সেই পথেই বেরিয়ে আসছেন। আবার উঠছে স্লেজ, স্যান্টাকে সাহায্য করছে তার এই ছোট্ট এলফ সহকারীরাও। এক সময় যখন স্লেজটা একটা মাঠের উপর দিয়ে উঠছিল, তখন এই ভোর হব আকাশে আলো দেখা দিয়েছে। হলুদ আকাশের দিকে তাকিয়েছিল টম। হঠাৎই সে লক্ষ্য করল মাঠের মাঝখানে একটা জায়গায় অনেকগুলো ভেড়া, আর সেই ভেড়ার পালের মাঝখানে একটা পাথরের ওপর বসে আছে টম নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ও কে? ও তো সেই গত রাতে দেখা সেই যুবক। কিন্তু টম যে স্লেজে বসেছিল সে তো এখন অন্য কোনো দেশে থাকার কথা। এই যুবক এখানে কি করছে? এত বড় ভেড়ার পালের মাঝখানে সে বসেই বা আছে কেন? স্যান্টাও দেখতে পেলেন সেই যুবককে। স্যান্টা স্লেজটাকে সেই দিকে ঘোরালেন। স্লেজটা গিয়ে নামলো সেই মাঠের মধ্যে। সেই যুবকও এবার দেখতে পেল টম আর স্যান্টাকে। টম স্লেজ থেকে নেমে সেই যুবকের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি কে? তিনি টমের দিকে তাকিয়ে তার মাথায় একটা হাত রেখে নরম গলায় বললেন, আমি আমি ধরে নাও এক গরিব মেষপালক। স্যান্টা হাঁটু মুড়ে বসে পড়েছেন। তিনি বললেন, হে প্রভু, আমি আপনাকে চিনতে পেরেছি। আজ এই পবিত্র দিনে আপনি আমাদের রক্ষা করতে এলেন, তাতে আমরা ধন্য। তবে যদি আপনার আসল রূপটা একবার দেখিয়ে দেন, তবে আমার এই পাদ্রীর জীবন সার্থক হবে। টম এবার এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। সেই লোকটার মুখ পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার দেহের চারিপাশে আলোর জ্যোতি বেরোচ্ছে। লোকটার মুখে এবার দেখা গেল বাদামি দাড়ি গোঁফ, তার চুল কাঁধ পর্যন্ত। তার চোখের দৃষ্টি অদ্ভুত সুন্দর। তার চোখে মুখে ফুটে বেরোচ্ছে ব্যক্তিত্ব, ভালোবাসা আর স্নেহ। এই মুখ তো টমের খুবই চেনা। সে এই মুখ দেখেছে চার্চে, ক্রসে ঝুলতে থাকা সেই লোকটার মুখ, অর্থাৎ স্বয়ং ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের মুখ। এও কি সম্ভব? চলে যাওয়ার আগে এক চোখ ঝলসানো আলো বেরোতে থাকলো তার দেহ থেকে। স্যান্টার চোখে জল। টম আর এই আলোর দুটিতে চোখ খুলে রাখতে পারল না। তার চোখ মুজে এলো ধীরে ধীরে। যখন তার চোখ খুলল, তখন সে দেখল সে ঘরের জানলার পাশে দূরবীন হাতে শুয়ে আছে। তবে কি সে ঘুমিয়ে পড়েছিল? টম এবার বুঝতে পারল যে সেই আশ্চর্য রাতের অভিজ্ঞতা আর কিছুই না, ছিল তার ঘুমের মধ্যে দেখা এক স্বপ্ন। সে উঠে পড়ল। সকাল হয়ে গেছে, আর আর আজ তো ক্রিসমাস। তাকে তো দেখতে হবে গত রাতে কি গিফট দিয়েছে স্যান্টা। টম নিচের তলায় নেমে এলো সিঁড়ি দিয়ে।
তার মা বললেন, গুড মর্নিং টম, মেরি ক্রিসমাস। দেখো তোমার জন্য স্যান্টা কি গিফট রেখে গেছেন ক্রিসমাস ট্রিটার পাশে। টম দৌড়ে চলে গেল লিভিং রুমে। সেখানেই তো আছে ক্রিসমাস ট্রিটা। সে দেখল ফায়ার প্লেসের ওপর ঝুলন্ত মোজাগুলোয় স্যান্টা ক্লজ রেখে গেছেন চকলেট। এবং সে দেখল টেবিলে রাখা দুধের গ্লাসটা, যেটা সে স্যান্টার জন্য রেখে গেছিল গত রাতে, সেটা একেবারে ফাঁকা। সে গ্লাসের পাশে রাখা কুকিজের প্লেটটাতেও আর একটাও কুকিজ নেই। তবে যেটা দেখে সে সবচেয়ে বেশি অবাক হলো, ক্রিসমাস ট্রিটার নিচে একটা গিফটের বাক্স রাখা। যদিও সেটা সে আশা করেছিল, কিন্তু এই গিফটের বাক্সটা টমের খুব চেনা। টম গত রাতে যখন স্লেজটায় বসেছিল, তখন আর কোনো গিফট এবং গিফটের বস্তা না থাকলেও সবুজ কাগজে মোড়া এই উপহারের বাক্সটা, একমাত্র এটাই পড়েছিল সেই স্লেজটার ভেতর। উত্তেজনায় টম ছটফট করছিল। সে তাড়াতাড়ি গিয়ে গিফটের বাক্সটা খুলে ফেলল। খুলে দেখে সে পেয়েছে একটা স্নো গ্লোব, অর্থাৎ একটা কাঁচের গোলক। তার ভিতর সে যেটা দেখল সেটা সে দেখার আশাও করেনি। স্নো গ্লোবটার ভিতর সাধারণত থাকে কোনো মূর্তি, কিন্তু এ কি, এই স্নো গ্লোবটা যে একটু আলাদা। এর ভেতর রয়েছে একটা মূর্তি, তবে সে মূর্তি সে মূর্তি নয়। এ তো কাউন্ট উইন্টারের সেই ক্যাসেলের মূর্তি। এবার সে হাত ঢুকিয়ে দিল তার পকেটে, এবং পকেটে যেটা পেল সেটা গত রাতে কাউন্ট উইন্টারের উপহার দেওয়া সেই হিরে বসানো সোনার আংটি। তাহলে কি কাল রাতের ঘটনা সত্যি? কিন্তু সে তো ছিল স্লেজে, সেই মাঠের মধ্যে। সে কি করে পৌঁছে গেল তার বাড়িতে, তার ঘরে, যেখানে সে বসেছিল? কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা আসল, কোনটা নকল, কোনটা স্বপ্ন, কোনটা বাস্তব, টম কিছুই বুঝতে পারল না। তার কি উচিত এগুলো তার মা বাবাকে বলা? কিন্তু তারা কি বিশ্বাস করবে তার এই ঘটনা? টম কাউকে কিচ্ছু জানালো না। এখন এই ঘটনাটাও ঠিক ততটাই রহস্যজনক যতটা স্যান্টা ক্লজ নিজে। যেমন কেউ জানে না যে তিনি বাস্তব না নকল, সত্যি না স্বপ্ন। তার বিষয়ে যেমন মানুষ বিশ্বাস করে আসছে যুগের পর যুগ ধরে, টমও এই ঘটনাটিকে একটি রাতের অভিজ্ঞতা হিসেবে বিশ্বাস করবে তার সারা জীবন। সে ভুলবে না এই ঘটনা। প্রতি ক্রিসমাসের রাতে সে অপেক্ষা করবে স্যান্টা ক্লজকে দেখার জন্য। দেখা কি করবেন স্যান্টা আর তার সঙ্গে, সেটা টম জানে না। তবে সে অপেক্ষা করবে প্রতি ক্রিসমাসের রাতে, কারণ স্যান্টা যদি আবার কোনো বিপদে পড়েন, তাহলে টমও তৈরি থাকবে হাজার হাজার শিশুর শৈশবের সেই কিংবদন্তি নায়ককে বাঁচাতে, স্যান্টা ক্লজকে বাঁচাতে। বন্ধুরা, আমাদের চ্যানেলে এতক্ষণ আপনি শুনছিলেন আমাদের ক্রিসমাস স্পেশাল অরিজিনাল স্টোরি টমস ক্রিসমাস অ্যাডভেঞ্চারের পঞ্চম তথা অন্তিম পর্ব। গল্প পাঠে গল্পে টমের চরিত্রে, গল্পে টমের বাবার চরিত্রে এবং যীশুখ্রিস্টের চরিত্রে সমাদৃত গাঙ্গুলি। গল্পে স্যান্টা ক্লজ এবং কাউন্ট উইন্টারের চরিত্রে স্নেহাদৃত গাঙ্গুলি। গল্পে টমের মায়ের এবং মিসেস ক্লজের চরিত্রে অমৃতা ভট্টাচার্য। গল্পে এলফদের চরিত্রে সৌম্যদীপ চক্রবর্তী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে, এবং গল্পটি ভালো লাগলে করে দেবেন একটি লাইক। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট। আমাদের আজকের গল্পটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।